ভাই রেকর্ডটা ওকে। তো এই যে আমরা যেটা বলতেছিলাম যে সর্বোচ্চ আসলে যখন সে অফ থাকতেছে, অফ থাকার সময়ে সে আসলে সর্বোচ্চ কত ভোল্টেজ ফেস করে, তো সেটার ভ্যালু হচ্ছে 36 ভোল্ট। এখন এটা করা হয় কেন? কারণ একটা ডায়োডে, যখন আপনি রিভার্স বায়াসে রাখেন, হ্যাঁ, তখন কিন্তু তার একটা ব্রেকডাউন আছে, আপনারা জেনে থাকবেন। সেই ব্রেকডাউনে চলে যাবে কিনা সেইটা আসলে জাজ করার জন্য, কারণ অ্যাকচুয়ালি কিন্তু ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সটা এমন হয়। তো যেই ভোল্টেজ এটা ব্রেকডাউন হয়ে যাবে, সেই ভোল্টেজটা যদি ক্রস করে যায়, তাহলে তো আসলে তখন কি হবে? তখন তো কারেন্ট যাওয়া শুরু হয়ে যাবে, তখন তো আর ডায়োডটাকে তো সে ওই ভোল্টেজ ডিফারেন্সে অফ রাখতে পারবে না। হ্যাঁ, এই সিচুয়েশন মানে অফ থাকা, কিন্তু তার বেশি ভোল্টেজ চলে যাওয়া মানে কিন্তু আর অফ থাকা না। তো ওইটা জাজ করার জন্য বলা হয়, হ্যাঁ, ওই 36 ভোল্টেজকে বলা হয় হচ্ছে পিআইভি ভোল্টেজ বা পিক ইনভার্স ভোল্টেজ, যে সর্বোচ্চ কতটা ইনভার্স ভোল্টেজ আসলে ডায়োডটা এক্সপেরিয়েন্স করতেছে। এখন সেটা যদি ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজের থেকে বেশি হয়ে যায়, তাহলে আসলে ওই মেশিনটা কাজ করবে না, ওই সার্কিটটা কাজ করবে না, কারণ তখন ডায়োডটা আসলে তাকে অফ রাখতে পারবে না। ঠিক আছে? যিনি প্রশ্ন করেছিলেন, বুঝতে পারছেন ভাই? জি বুঝতে পারছি ভাই। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন হ্যালো। হচ্ছে, জি জি বলুন। হ্যাঁ বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। এখন আমরা আইডিয়াল ডায়োডের আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন দেখবো, সেটা হচ্ছে লজিক গেট হিসাবে। তো এখানে হচ্ছে দুইটা লজিক গেট দেখানো আছে, একটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে এন্ড গেট। ঠিক আছে? প্রশ্নটা কিভাবে আসে? প্রশ্নটা হচ্ছে আসে যে আপনার এখানে হচ্ছে তিনটা ভোল্টেজ দেওয়া থাকে। আচ্ছা, আমি সামনে কোনো প্রশ্নে যাই। হ্যাঁ, এই প্রশ্নটাতে আসে। এই যে 3 ভোল্ট, 2 ভোল্ট, 1 ভোল্ট আর 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স আছে এখানে দুইটা। এই প্রশ্নটাতে আই এবং ভি জানতে চাওয়া হয়েছে। তো এই ধরনের প্রশ্ন সলভ করবেন কিভাবে? এই ধরনের প্রশ্নে দেখেন, আপনি যে কোনোটা আগে ধরে নিবেন, তারপরে দেখবেন যে আপনার ধরে নেওয়াটা আসলে ঠিকঠাক ভাবে আছে কিনা। এই অঙ্কগুলো করার এটাই হচ্ছে নিয়ম। ওকে? তো দেখেন, আপনি যদি ধরে নেন যে এই ডায়োডটা হচ্ছে, আচ্ছা সবগুলো তো একসাথে শর্ট থাকতে পারবে না, এটা তো বুঝতেছেন, যে সবগুলো একসাথে যদি শর্ট হয়ে যায়, প্রথমটা শর্ট হলে এই নোডের ভোল্টেজ হওয়া উচিত 3 ভোল্ট, এটা শর্ট হলে 2 ভোল্ট, এটা শর্ট হলে 1 ভোল্ট, তার মানে একই নোডের ভোল্টেজ তো আসলে একাধিক হইতে পারবে না। তার মানে তিনটা নোডই একসাথে শর্ট হতে পারবে না, যে কোনো দুইটা নোডও একসাথে শর্ট হতে পারবে না। তার মানে অবশ্যই এখানে একটা ডায়োডই ওপেন আছে আর বাকি দুইটা ডায়োড, দুঃখিত, একটা ডায়োডই ক্লোজ আছে আর বাকি দুইটা ডায়োডই ওপেন আছে। তাহলে কোন ডায়োডটা আসলে আপনার ওপেন আছে? তো ধরে নেন যে ধরে নিচ্ছি কিন্তু আমি আন্দাজে, যে 1 ভোল্টেজেরটা আসলে শর্ট আছে, মানে এই ডায়োডটা আর কি হচ্ছে চালু আছে। তাহলে এই নোডের ভোল্টেজ কত হয়ে যাবে? 1 ভোল্ট হয়ে যাবে না? তাহলে এখানে যদি 1 ভোল্ট থাকে, তাহলে কি এই ডায়োডটা আবার কি কি বন্ধ থাকবে, ওপেন থাকবে, নাকি হচ্ছে ক্লোজ হয়ে যাবে? এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো তখন কিন্তু এখানে আবার 2 ভোল্ট হয়ে যাবে। সো আপনার 1 ভোল্টেরটা যে থাকবে সেটা ধরে নেওয়াটা ঠিক হয়নি। তাহলে এটা গেল। এবার মনে করে নেন যে আপনার 2 ভোল্টের সাথে যে ডায়োড লাগানো আছে সেইটা আসলে ক্লোজ থাকবে বা শর্ট সার্কিট থাকবে। তো এটা যদি ক্লোজ থাকে, তাহলে এখানে ভোল্টেজ 2 ভোল্ট, এখানেও 2 ভোল্ট, এখানেও 2 ভোল্ট। তাহলে নিচের পজিটিভ সাইডে 1 ভোল্ট, নেগেটিভ সাইডে 2 ভোল্ট, তাহলে এটা ওপেন থাকবে। সো গুড, এটা ঠিক আছে। এখানে দেখেন 3 ভোল্ট, এখানে 2 ভোল্ট, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? শর্ট হয়ে যাচ্ছে। তাহলে শর্ট হয়ে গেলে এইখানে সে 3 ভোল্ট করে ফেলবে, তাহলে আবার ঝামেলা হয়ে গেল। তো তার মানে 2 ভোল্টেরটাও অ্যাকচুয়ালি আপনার ওই ডায়োডটা শর্ট থাকবে না। তো ধরে নেন 3 ভোল্টেরটা শর্ট থাকবে, তাহলে এই পুরো জায়গা মিলে হচ্ছে 3 ভোল্ট। তাহলে এটাও ওপেন থাকবে, এটাও ওপেন থাকবে, কারণ দুটাই আসলে রিভার্স বায়াস আছে। তার মানে অ্যাকচুয়ালি কোনটা সঠিক? এই এই ডায়োডটা আসলে ফরওয়ার্ড বায়াসে আছে আর এই দুইটা ডায়োড হচ্ছে রিভার্স বায়াসে আছে। তাহলে আপনার এই যে এই নোডের আর এই নোডের ভোল্টেজ ডিফারেন্স কত? 3 ভোল্ট। আর কারেন্ট কত যাবে? এখানে যদি 3 ভোল্ট হয়, এখানে যদি 3 ভোল্ট হয় আর এখানে যদি 0 ভোল্ট হয়, তাহলে কারেন্ট কত যাবে? 3 মিলি অ্যাম্পিয়ার, কারণ 1 কিলো ওহম আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আপনার নম্বর অ্যান্সার করতেছে। তাহলে নম্বর 3 মিলি অ্যাম্পিয়ার, 3 ভোল্ট, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে এই ধরনের সার্কিটের ক্ষেত্রে কি মনে রাখবেন শর্টকাট? যে সব থেকে বড় ভোল্টেজ যেটা থাকে সেটা হচ্ছে চালু থাকবে, আর বাকিগুলা বন্ধ থাকবে। খাতা কলম নিয়ে বসেন কিন্তু ভাই। আচ্ছা,
পরে মনে থাকবে না। আচ্ছা, এখানে হচ্ছে আপনার 5 ভোল্ট দেওয়া আছে আর এখানে 3 2 1, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে অপোজিটটা শর্টকাট। 1 ভোল্টেরটা যদি হচ্ছে শর্ট হয়ে যায় তাহলে এখানে কত, এখানে এই জায়গাগুলোতে হচ্ছে 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট থাকলে এখানে 1 ভোল্ট, এখানে 1 ভোল্ট থাকলে এটাও ক্লোজ থাকবে, দুঃখিত, এটাও ওপেন সার্কিট থাকবে, এটাও ওপেন সার্কিট থাকবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে 1 ভোল্ট। কারণ 3 ভোল্ট যদি থাকতো বা 2 ভোল্ট যদি থাকতো তখন আবার তার নিচেরটা কি হয়ে যেত, শর্ট সার্কিট হয়ে যেত, সুতরাং সেটা কিন্তু হবে না। কারণ একই সাথে একই নোডে একাধিক ডায়োড একাধিক ভোল্টেজে শর্ট সার্কিট থাকতে পারে না। তো তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 1 ভোল্টের এই ডায়োডটা শর্ট থাকবে, বাকি এইগুলো আসলে রিভার্স বায়াসে থাকবে বা ওপেন সার্কিটে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আপনার ভোল্টেজের ভ্যালু হচ্ছে 1 ভোল্ট। তাহলে এখানে নিচে হচ্ছে 1 ভোল্ট, উপরে 5 ভোল্ট, তাহলে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 4 ভোল্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে 1 কিলো ওহম, তাহলে কারেন্ট হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে आंसर হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার 1 ভোল্ট। সহজ অঙ্ক, বাট কনসেপ্ট আছে, এগুলো আসে। আচ্ছা, উপরে আরো কিছু অঙ্ক আছে, এগুলো হোমওয়ার্ক, এগুলো দেখবেন। আচ্ছা, এখানে এক্সাম্পলে যে অঙ্কটা আছে এই অঙ্কটা চেষ্টা করবেন করার। আমি একটু ধরে দিচ্ছি কিভাবে করবেন। এখানে দুইটা ডায়োড আছে, ডি1 এবং ডি2। তো কোনো উপায় নেই বোঝার যে আসলে হচ্ছে মানে অ্যাকচুয়াল কোনো নিয়মও নেই আপনার যে কিভাবে করতে হয়, এটা এইভাবেই করতে হয়। তো পসিবল অপশন কি কি, পসিবল অপশন হচ্ছে ডি1 আর ডি2। পসিবল অপশন তো দুইটাই অন, অথবা হতে পারে এটা অন এটা অফ, অথবা হতে পারে এইটা অফ এটা অন, অথবা হতে পারে দুইটাই অফ, চারটাই হতে পারে। তো পরীক্ষায় আপনার কি করতে হবে, চারটা কেসই দেখতে হবে, যেই কেসটা দেখতে হবে পরে দেখতে হবে ঠিকঠাক ভাবে আছে সেটাই অ্যান্সার হবে। তাহলে কি চারটাই করবো ভাই পরীক্ষায়? উত্তর হচ্ছে না, চারটাই করবেন না। আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, নিজের ইনটুইশনটা কাজ করবে তখন যে আচ্ছা তাহলে মনে হয় ঠিক আছে। তো সেক্ষেত্রে হয়তো একটা বা দুইটা গেস করলেই হয়ে যাচ্ছে, ওই তিনবার বা চারবার করার প্রয়োজন হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এখানে দেখেন হচ্ছে আপনার প্রথম সার্কিট যেটা এ নম্বর সার্কিট। তো এ নম্বর সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট দেওয়া আছে, 10 কিলো ওহম। ডায়োড ডি2 লাগানো আছে এইভাবে এই ফ্যাশনে, 5 কিলো ওহম, নিচে -10 ভোল্ট। আর এই পাশে ডি1 ডায়োড আছে। আপনার কাছে জানতে চাওয়া হয়েছে আই এর ভ্যালু কত, আই ডি2 এর ভ্যালু কত, এবং এই ভি ভোল্টেজ কত, অর্থাৎ এই নোডের ভোল্টেজটা কত। হ্যাঁ, এই জিনিসগুলো জানতে চাওয়া হয়েছে। তো কিভাবে করা যায়? 10, আচ্ছা দেখেন, আমরা তাহলে প্রথমে ধরে নিব যে ডি2 ডায়োডটা আসলে অন আছে এবং ডি1 ডায়োডটা অফ আছে, ডি1 ডায়োডটা অফ আছে। আচ্ছা, উত্তর হচ্ছে কেন আমি এমন ধরে নিচ্ছি, খেয়াল করে দেখেন। এটা তো হচ্ছে 10 ভোল্ট, তাই না? এটা কিন্তু 10 ভোল্ট। তাহলে এটা যদি ডি2 যদি অন থাকে তাহলে এইভাবে 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 চলে আসবেন। আচ্ছা দাঁড়ান, আমি আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমি কেন ডি2 কে অন ধরে নিচ্ছি, কারণ আমি দেখতে পাচ্ছি ডি2 কে আমি, আপনি মনে মনে একটু অফ ভাবেন, মনে মনে অফ ভাবেন, মনে মনে অফ ভাবেন যে এটা ফাঁকা আছে এখানে। তাহলে এই পাশে কত ভোল্টেজ লাগানো, 10 ভোল্টেজ। আর এই পাশে কত ভোল্টেজ লাগানো, -10 আর 0। এই -10 আর 0 দুইটাই এই 10-এর থেকে কম না। তাহলে ডি2 টার কিন্তু অন থাকার পসিবিলিটি অনেক বেশি, কারণ উপরে হচ্ছে হায়ার ভোল্টেজ আছে আর নিচে লোয়ার ভোল্টেজ আছে। সেই জন্য তাহলে আমি ডি2 কে অন বলে ধরে নিচ্ছি। আচ্ছা, যে ডি2 টা আমার অন আছে, ওকে। আচ্ছা, এবার ডি1 এ আসেন। তাহলে ডি1 টাকে আপনি তাহলে আবার মনে মনে অফ ধরে নেন, অফ। তাহলে উপরে কত ভোল্টেজ পাচ্ছেন, 0 ভোল্ট। আর এইখানে কত ভোল্টেজ পাচ্ছেন, এই নোডের ভোল্টেজটা, এটা কিন্তু আপনি জানেন না, এটা কিন্তু এইভাবে এসে ক্যালকুলেট করতে হবে যেখানে ভোল্টেজটা অ্যাকচুয়ালি কত। তো একটু বের করা যাবে না এখানে ভোল্টেজ ডিফারেন্স দিয়ে, ল দিয়ে, যে 10 আর 10 -10 ডিফারেন্স হচ্ছে 20, এর সাথে গুণ হবে 5 কিলো ওহমের ভোল্টেজ ডিভাইডেড বাই 10 প্লাস 5, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলাম আর কি। তাহলে 15 কাটাকাটি করলে হবে 3, এখানে হবে হচ্ছে 4। তাহলে 20/3 অর্থাৎ 6.67 ভোল্ট। তাহলে এই নোডের ভোল্টেজ হচ্ছে 6.67 আর উপরের নোডের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। তাহলে এই ডায়োড কেমন থাকা উচিত, অফ থাকা উচিত। সো আমি ধরে নিচ্ছি হচ্ছে ডি1 টা অফ আছে। আমি পুরো অঙ্কটাই করে দেখাই দিচ্ছি, কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি যে প্রথমে যেটা ধরবেন সেটা যদি ভুল হয় পরে আবার অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আর কি একটা ইস্যু হয়ে যাবে পরে। আমি দেখাচ্ছি ভুলটা ধরে, তাহলে বুঝবেন যে কি কখন ডিসিশন নেবেন যে অ্যাকচুয়ালি ভুল হচ্ছে। ডি2 টা মনে করেন আমি অন ধরে নিচ্ছি, ডি1 টাও অন ধরে নিচ্ছি, ডি2 টা অন ধরে নিচ্ছি, ডি1 ও অন ধরে নিচ্ছি, এটা ধরে করতেছি। এখন দেখেন
D2 যদি অন হয় তাহলে এটা কি শর্ট হয়ে যাবে, D1 অন হলে এটা শর্ট হয়ে যাবে। D1 যদি অন হয় তাহলে আমার বি নোডের ভোল্টেজ কত থাকবে, 0 ভোল্ট, আর এখানে ভোল্টেজ কত, 10 ভোল্ট। কথা বুঝেন? তাহলে এই কারেন্টটা কত হবে, 0 মাইনাস মাইনাস 10, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট যাবে, তার মানে 0 থেকে -10 এর দিকে কারেন্ট আসবে, ভ্যালু হবে 10/5, 2 মিলি অ্যাম্পিয়ার। কথা বুঝেন? এই কারেন্ট হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এখানে হচ্ছে 10 ভোল্ট, আর এই বি তে কত, 0 ভোল্ট। তাহলে এখান থেকে কারেন্ট এসে এই পর্যন্ত এইটুকু একটা লাইন, তাহলে 10 ভোল্ট আর 0 ভোল্ট 10 কিলো ওহম, তাহলে এই কারেন্ট কত হওয়া উচিত, 1 মিলি অ্যাম্পিয়ার। এই কারেন্ট হওয়া উচিত হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই এই দিক দিয়ে কত কারেন্ট আসতেছে, এই দিক দিয়ে আসতেছে হচ্ছে আই, তাহলে আই ওইটা কত হতে হবে, এদিক দিয়ে যদি 1 মিলি অ্যাম্পিয়ার আসে, নিচে যদি 2 মিলি অ্যাম্পিয়ার যায়, তাহলে অবশ্যই উপর দিয়ে আসতেছে কত, 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আই এর ভ্যালু হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, এখন আসেন এই নোডের ভোল্টেজটা কত, ভি, এটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা কিন্তু এই D1 কে অন মেনে নিয়েছি। এখন D1 যদি অন থাকে তাহলে কিন্তু এটা একই নোড, এটা একই নোড। তাহলে এখানে যদি 0 ভোল্ট হয় তাহলে বি নোডও 0 ভোল্ট, আমার এখানেও 0 ভোল্ট, তাহলে আমার এই ভোল্টেজ ভি এর ভ্যালু হচ্ছে 0 ভোল্ট। তাহলে কোনো ইস্যু ফেস করতেছেন, দেখেন কোনো ইস্যু নাই, কিন্তু ঠিকই তো লাগতেছে আমার কাছে। ওকে, তাহলে আমরা কি কি বের করলাম, যে এটা হচ্ছে 0 ভোল্ট, এই কারেন্ট হচ্ছে যেটা আই সেটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, ID2 এটাও হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, আর এই কারেন্টটা হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আর হচ্ছে আপনার ভোল্টেজ ভি হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমার এটা ধরাটা ঠিক ছিল আর কি, ভুল ছিল না। ওকে, আচ্ছা, আহ 10 ভোল্ট, আচ্ছা 1 মিনিট আমি একটু চিন্তা করি। হ্যাঁ, ঠিক আছে, আমরা যেটা বের করছি সেটাই, ভি হচ্ছে 0 ভোল্ট, আই হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, আর হচ্ছে, হ্যাঁ, এই দুইটাতে জানতে চাইছে, আর ID2 যেটা ID2 হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমরা ঠিকঠাক ভাবে বের করেছি, সমস্যা নেই, এটা ঠিক আছে। আচ্ছা, এই সার্কিটে আসেন। এখন এই সার্কিটেও আপনি তাহলে ধরে নেন প্রথমে যে D1 ও অন, আবার D2 টাও অন, ধরে নিচ্ছি আমরা প্রথমে। তাহলে D1 অন, তাহলে আমার এটা অন, হ্যাঁ, আবার হচ্ছে আপনার D2 টাও অন, D2 টাও অন। ঠিক আছে, তাহলে এই ভি কত হওয়া উচিত, 0 ভোল্ট হওয়া উচিত। এখন খেয়াল করে দেখেন, আপনার এইখানে হচ্ছে 0 ভোল্ট, ওকে, এখানে -10 ভোল্ট, তাহলে এটা 10 কিলো অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টটা কত এখন, 10 কিলো অ্যাম্পিয়ার, আর ভোল্টেজ ডিফারেন্স 0 মাইনাস মাইনাস 10 10, তাহলে কারেন্ট হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। বুঝেন কিন্তু ব্যাপারটা, এইখানে হচ্ছে, আচ্ছা, এখানে হচ্ছে 0 ভোল্ট, আর এখানে হচ্ছে 10 ভোল্ট, 5 কিলো অ্যাম্পিয়ার। তাহলে ডিফারেন্স হচ্ছে 10 মাইনাস 0, 10/5, তাহলে এখান থেকে কারেন্ট আসতেছে এদিকে কত, সেটা 2 মিলি অ্যাম্পিয়ার। হিসাবটা বুঝেন এখন কিন্তু, তাহলে এদিক থেকে আসতেছে 2 মিলি অ্যাম্পিয়ার, নিচে যাচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে উপরের দিকে যাওয়া উচিত না 1 মিলি অ্যাম্পিয়ার? রেসপন্স করেন তো, বুঝেন কিনা, KCL, এদিক থেকে আসলো 2 মিলি অ্যাম্পিয়ার, আর আপনি জি, নিচে হিসাব -1। করলেন, জি ভাইয়া। হ্যাঁ 1 জি মিলি। ভাইয়া। তাহলে এখন দেখেন আপনি D1 কে আমি কি ধরে বুঝতে পেরেছি। নিয়েছেন বলেন আমাকে, D1 কে কিন্তু অন ধরে নিয়েছেন, বাট D1 কে অন ধরে সার্কিট সলভ করে দেখতেছেন যে D1 এর ভিতরে আসলে কারেন্ট যাওয়া উচিত উল্টো দিকে 1 মিলি অ্যাম্পিয়ার, বাট সেটা কি কখনো আইডিয়াল ডায়োড অ্যালাউ করবে? আইডিয়াল ডায়োড কিন্তু অ্যালাউ করবে না,
উল্টো দিকে কারেন্ট যেতে দিবেন না, সেটা অফ হয়ে যাবে। তার মানে আপনার ধরাটা ভুল হয়েছিল। বুঝতে পারছেন কিনা, ডিসিশনটা নিতে পারতেছেন কিনা? তাহলে লিখতে হবে যে সো উই হ্যাভ অ্যাজিউমড দ্য রং অ্যাজাম্পশন। তারপরে আবার এটা বলে আপনাকে আবার নতুন আর একটা অ্যাজাম্পশন নিয়ে চলতে হবে। So, এইটাই আর কি অঙ্ক করার নিয়ম, ট্রাই অ্যান্ড এরর। ঠিক আছে, ট্রাই অ্যান্ড এরর মেথডে অঙ্ক করতে হবে, ট্রাই করবেন আর ই করবেন। ঠিক আছে, তো এখন এর পরের দ্বিতীয় অ্যাজাম্পশনে আসেন। দ্বিতীয় অ্যাজাম্পশন হচ্ছে D1 টা অফ থাকবে আর আমার D2 টা অন থাকবে। তাহলে D2 যদি অন থাকে, অন, আর এটা যদি অফ থাকে, তাহলে এদিক থেকে কিন্তু কোনো কারেন্ট আসতেছে না, তো সরাসরি সব কারেন্ট এদিকে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন এখন আপনার ID2 কত হয়। ID2 হয় হচ্ছে 10 - 10, মানে 20 ভোল্টেজ ডিভাইডেড বাই 5 প্লাস 10, 15, এত মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা, আর এই ভি ভোল্টেজটা কত? এই ভি ভোল্টেজটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, 10 কিলো ওহমের অ্যাক্রোসে ভোল্টেজ, তাহলে 10/15 গুণ 20। ঠিক আছে, এত ভোল্ট। তাহলে এই যে ভি, এই ভি ভোল্টেজটা দেখেন তো, খেয়াল করে দেখেন তো কি হবে। জিরোর থেকে বেশি বড় কিছু হবে না? অবশ্যই জিরোর থেকে বড় কিছু হবে। তাহলে এই ভি ভোল্টেজ যদি জিরো থেকে বড় হয়, আপনি D2 কে অন ধরে নিয়েছেন, তার মানে এখানে জিরোর থেকে বড় ভোল্টেজ, আর এই পাশে জিরো ভোল্টেজ, তাহলে এখন D1 টা অফ থাকবে। সুতরাং আমরাও ধরে নিয়েছি D1 টা অফ। সো আমাদের অঙ্ক যেটা করলাম সেটা আর ধরে নেওয়াটা মিলে যাচ্ছে। সো তার মানে আমাদের পরের অ্যাজাম্পশনটা ঠিক ছিল। সো আমাদের ID2 হচ্ছে তাহলে 20/15 মিলি অ্যাম্পিয়ার, ভোল্টেজ ভি হচ্ছে এত ভোল্ট। এখন রেসপন্স করেন, বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আসেন হচ্ছে আমরা একটু প্র্যাকটিক্যাল ডায়োডে ঢুকি। তো প্র্যাকটিক্যাল ডায়োডের মোটামুটি এই রকমের আইভি ক্যারেক্টারিস্টিক্স থাকে, এটা নন লিনিয়ার ডিভাইস। তো এইটাকে এখন আমরা কি করব, ফর্মুলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, টেনে টুনে ফর্মুলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, বিভিন্ন ভাবে মডেল করব। কেউ e⁻x দিয়ে করে, কেউ হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মেথডে করে, কেউ হচ্ছে পিস ওয়াইজ লিনিয়ার মেথডে করে, কেউ এক্সপোনেনশিয়াল মেথডে করে, 4 রকমের মডেলিং করে। ঠিক আছে, যেমন ব্যাপারটা কি খুব কঠিন না। মনে করেন আপনি একটা এক্সপেরিমেন্ট করছেন, দেখছেন যে এক্স চেঞ্জ করলে আমার ওয়াইটা কেমন চেঞ্জ হয়। এটা কি করবেন, আপনি প্রথমে এক্স এর বিভিন্ন ভ্যালু নিবেন, বিভিন্ন ভ্যালু নিয়ে আপনি বিভিন্ন ভ্যালু গুলো বসাবেন, বসায় বসায় ওয়াই এর ভ্যালু মেজার করবেন, মেজার করে করে দেখবেন যে ওয়াই এর ভ্যালু গুলো আসলে কেমন আসে। তারপর সেটা গ্রাফে ফিট করবেন। এখন গ্রাফে ফিট করার পরে দেখতেছেন এমন কিছু আসতেছে, তাহলে তখন আপনার আপনার কাছে কি মনে হবে যে জিনিসটা তার মানে কেমন সম্পর্ক, ওয়াই সমান সমান একটা এক্স স্কোয়ারের কোনো ফাংশন হয়তো, কারণ প্যারাবোলার মতো যাচ্ছে যে। সো এই আর কি। সো আপনি প্রথমেই কিন্তু বলে দিচ্ছেন না যে প্যারাবোলিক ভাবে সম্পর্কিত, প্রথমে আগে ডেটাগুলো নিয়ে গ্রাফ আঁকাচ্ছেন, পরে সেই গ্রাফ দেখে বলার চেষ্টা করতেছেন যে আচ্ছা তার মানে এটা মোটামুটি প্যারাবোলা মেনে চলে। এখন যে মনে করেন যার যার হচ্ছে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু খুবই ছোট ছোট নিছে, অর্থাৎ এটা 1 এটা 2 এত বড় নেয়নি, যে যার এক্স এর ভ্যালু মনে করেন 1 ন্যানো, 1 হচ্ছে মিলি, 1 হচ্ছে মাইক্রো, তাহলে সে কিন্তু এই জায়গার মধ্যে সীমাবদ্ধ আছে। কারণ তার গ্রাফ কিন্তু হবে এই রকম, কথা বুঝেন কিনা? মানে এটা মনে করেন 1 মিলি, 1 মাইক্রো, এটা মনে করেন 1 মিলি। ঠিক আছে, তো সে কিন্তু সরলরেখা পাবে, কারণ এখানে কিন্তু খুবই ছোট জায়গার মধ্যে কিন্তু সে সরলরেখা দেখবে। তাহলে সে এই জিনিসটাকে মডেল করবে কিভাবে, ওয়াই সমান mx প্লাস সি হিসাবে মডেল করবে। সো এটাই আর কি, এক একজন এক এক ভাবে মডেলিং করছে জিনিসটা, এটা আর কি কঠিন ভাবে নেওয়ার কিছু নেই। ঠিক আছে, আপনি যেই রেঞ্জে থাকবেন সেই রেঞ্জে, মানে যেই রেঞ্জে যেই অ্যাপ্লিকেশনে ব্যবহার করবেন ডায়োডটাকে, সেই ডায়োডের সেই অ্যাপ্লিকেশনের জন্য যেই মডেলটা ফিট হবে সেই মডেল দিয়ে কাজ করবেন। এটা আমি প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বললাম, কম্পিটিটিভ এক্সামের জন্য না, আসলে কথাগুলো বোঝার জন্য বলতেছি। তো এখন আসেন আমরা প্র্যাকটিক্যাল ডায়োডে ঢুকবো। তো প্র্যাকটিক্যাল ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স আঁকানো আসে মাঝে মাঝে, উপরের তাকাবেন আপনারা, নিচের তাকাবেন, যেটাতে আসলে সব লেখা আছে যে ফরওয়ার্ড কোনটা, 0.7 ভোল্টকে ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ বলা হচ্ছে, ভিজেড কে হচ্ছে আপনার রিভার্স নি ভোল্টেজ বলা হচ্ছে, যেখানে এইটুকুতে রিভার্স রিজিয়নে থাকে, এইটুকুতে কম্প্রেসড স্কেল, এইটুকুতে হচ্ছে কম্প্রেসড স্কেল, মানে হচ্ছে এই এই ডান দিকে যদি প্রতি 1 ঘর সমান সমান 1 ভোল্ট হয়, বাম দিকে প্রতি 1 ঘর সমান সমান মনে করেন 10 ভোল্ট, এই জন্য কম্প্রেস করা হচ্ছে, কারণ এটা তার এত এত সহজে এরকম হবে না, এটা তো এইরকম যে এরকম নামবে, বেশ পরে নামবে। তো এটা কম্প্রেসড স্কেল, এটা কিন্তু লিখতে হবে পরীক্ষায়, না লিখলে কিন্তু ওই জন্যই কম মার্ক পাবেন, পার্শিয়াল মার্ক পাবেন।
আচ্ছা, এটা হচ্ছে রিভার্স রিজিয়ন, কারণ এই রিজিয়নে সে রিভার্স থাকে অর্থাৎ অফ থাকে, ওপেন সার্কিট থাকে। এটা ব্রেকডাউন রিজিয়ন, অর্থাৎ এরপরে সে মানে ভেঙে যায়। ব্রেকডাউন মানে ভেতরের যেই আপনার ডিপ্লেশন লেয়ারটা সেটা ভেঙে যায় পিএন জাংশনের মাঝখানে। ঠিক আছে। আচ্ছা, আর এই ভ্যালুটা হচ্ছে আপনার সিলিকনের জন্য 1.1 ভোল্ট হয়, ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ বা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ। আর সিলিকন ডায়োড হলে 1.1 ভোল্ট হয়, আর জার্মেনিয়াম ডায়োড হলে 0.7 ভোল্ট হয়। সাধারণত কিছু বলা না থাকলে জার্মেনিয়াম ধরে নেবেন, অর্থাৎ 0.7 ভোল্টেজটা ধরে নেবেন। এখানে এই কথাগুলোই ব্যাখ্যা করা আছে, পড়বেন অবশ্যই। আচ্ছা, তো এই দেখেন প্রথম মডেল, একজন মডেল করছেন এইভাবে যে আইএস ইন্টু ই টু দি পাওয়ার ভি বাই ভিটি মাইনাস ওয়ান, কারণ তার কাছে মনে হয়েছে যে এটা এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, তো সে এইভাবে মডেল করছে। ঠিক আছে। এখন যেখানে হচ্ছে ভিটি একটা কনস্ট্যান্ট, তার ভ্যালু হচ্ছে কেটি বাই কিউ, এই মডেলটার নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল মডেল। হ্যাঁ, এখন এই মডেল অনুসারে আপনার হচ্ছে এই মডেলের আরেকটু অ্যাপ্রক্সিমেটেড ভার্সন আছে, মানে আমি এই মডেল ব্যবহার না করে জটিলতা এড়ানোর জন্য ছোট আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে ওয়ানটাকে ক্যান্সেল আউট করে দিলাম, সেইখান থেকে এই যে 4.3 ইকুয়েশনটা আসবে। সেজন্য একদম ইকুয়াল লেখা হয়নি, একটু সর্বসম মতো লেখা হয়েছে, প্রায় সমান আর কি। সো এটাও ব্যবহার করতে পারেন। সো এটা ব্যবহার করতেছি কেন, কারণ এটা ব্যবহার করলে আমার ভোল্টেজ কারেন্টের সম্পর্কটা লেখাটা সহজ হয়ে যায়, জীবন সুন্দর হয়। 4.3 থেকে 4.4 এ সহজে আসতে পারি সামান্য একটু এরর কনসিডার করতে। তো সেখানে ভোল্টেজ ভি হবে ভিটি লন আই বাই আইএস। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন একটু বড় ছোট্ট করে লেখা আছে একটা জায়গায় যে আই সমান সমান হচ্ছে, এইটা হচ্ছে প্রপার ফর্মুলা, ভি বাই এন কেটি, যেখানে এন কে বলা হয় আইডিয়ালিটি ফ্যাক্টর। এই এন এর ভ্যালু হয় হচ্ছে 2 সিলিকন ডায়োডের জন্য, আর 1 হয় হচ্ছে জার্মেনিয়াম ডায়োডের জন্য। এগুলো সবই অবজেক্টিভের জন্য বলতেছি, সাবজেক্টিভে তো এই ধরনের অঙ্ক জেনারেলি আসবে না। সো এই ফর্মুলাটা মনে রাখতে হবে, 4.5, যে ভি2 মাইনাস ভি1 সমান 2.3 ভিটি লগ আই2 বাই আই1। 2.3 না লিখলে লন হবে, লন আই2 বাই আই। কোত্থেকে আসছে, একটু আগেই যে ফর্মুলা দেখানো হয়েছে আই1 এর আরেকটা কারেন্ট মনে করেন আই2, তাহলে আই2 বাই আই1 হচ্ছে এটা। হ্যাঁ, মানে এই তো এই, এখন দুইটা কারেন্ট মনে করেন, এই ভি1 আইভি ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে ভি1, এটা হচ্ছে ভি2, তাহলে দুইটা কারেন্ট থাকবে, এটা হচ্ছে আই1 আর এটা হচ্ছে আই2। তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। ঠিক আছে, ভি2 মাইনাস ভি1 সমান 2.3 ভিটি লগ আই2 বাই আই1। অঙ্ক আসবে। সো প্রুফটা একবার বুঝে রাখবেন, বাট মুখস্থ না করলেও চলবে। এন্ড ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে। ওকে। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, এটা সিম্পল ম্যাথ, আমি আর না যাই এর মধ্যে, ওই জাস্ট ফর্মুলা, সরাসরি ফর্মুলা দিয়ে হচ্ছে। টেম্পারেচার চেঞ্জ করলে থার্মাল কোএফিসিয়েন্ট ভোল্টেজ, যেটা ছিল থার্মাল ভোল্টেজ ভিটি, সেটা চেঞ্জ হবে। হালদার ভাই যে কিছু বলবেন আপনি? জি, অ্যাকচুয়ালি এন এর ভ্যালু যেটা, ওইটার ব্যাপারে একটু রিপিট করতে পারবেন? এন এর ভ্যালু যেটা, ওই যে এমসিকিউ জি জি, আসতো। এই যে, কি জানতে চাচ্ছেন সেটাই তো বললাম। এন এর ভ্যালু 1 থাকে কখন ও আচ্ছা, আর 2 আপনার হয় কখন? ডায়োডটা বানানো হচ্ছে যেই ম্যাটেরিয়াল দিয়ে, তার উপরে ভ্যারি করে এন এর ভ্যালু চেঞ্জ হয়। সিলিকন ডায়োড হলে একরকম, আর জার্মেনিয়াম ডায়োড হলে আরেক রকম। এবং আপনি এটা ইন্টারনেটে সার্চ করে দেখবেন আইডিয়ালিটি ফ্যাক্টরের ভ্যালু কোন ডায়োডের জন্য কত। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এখান থেকে আমি আপনার কাছ থেকে অন্য প্রশ্ন এক্সপেক্ট করতেছিলাম যে ভাই এন কেন আসলো, মানে আগে মডেল হ্যাঁ, ছিলাম সেটা তো ঠিক, এই প্রশ্নটা এক্সপেক্ট করতেছিলাম। সেটা হচ্ছে আচ্ছা। সিলিকনের যদি এইরকম হয়, সরি জার্মেনিয়ামের যদি 0.7 এইরকম হয়, তাহলে সিলিকনের 1.1 এ এইরকম হওয়া উচিত, বাট বাস্তবে সেটা হয় না। বাস্তবে দেখা যায় সিলিকনেরটা একটু এরকম আছে, অথবা জার্মেনিয়ামেরটা একটু বেশি খারাপ আছে। সো তারা প্যারালাল না আসলে। তো তার মানে তাহলে আমার এই কনস্ট্যান্টের এখানে একটু চেঞ্জ করতে হবে। তো সেই জন্য ওই মডেলিং আর কি, ঘুরে ফিরে মডেলিং আসতেছে। তো তারা টিউন করে করে দেখছে যে 1 দিলে ভালো হয় না 0.5 দিলে ভালো হয়, √2 দিলে ভালো হয়। এটা এটা সফটওয়্যার করে, আপনারা সবাই বুঝবেন কিভাবে করা হয়। সফটওয়্যারে হচ্ছে আমরা এটার নাম যেন কি, লিনিয়ার রিগ্রেশন, না ভুল বলতেছি, স্ট্যাটিস্টিক্সে করানো হয়, এটার নাম কি, মানে আমরা আর কি পোল ফিটিং করি আর কি, প্লট ফিটিং করি যেটা করে। সো ওইখানে ওই ফ্যাক্টরটা দেখা যায় আর কি, যে কোন ফ্যাক্টরটা দিলে প্র্যাকটিক্যাল গ্রাফের সাথে আমাদের ফর্মুলারাইজড গ্রাফটা ভালোভাবে মিলে যাবে। তো সেখান থেকে আসলে এনটা আসছে। এটার তেমন কোনো সার্কিটের মধ্যে কোনো আহামরি ফ্যাক্ট নাই আসলে। ঠিক আছে। আচ্ছা, আর আচ্ছা, আমার ইন্টারনেট ড্রপ হয়ে গিয়েছিল,
আমার ইন্টারনেট ড্রপ হয়ে গিয়েছিল টেকনিক্যাল ত্রুটির জন্য, ক্ষমা প্রার্থী। ওকে, তো এখন যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে আপনি আসলে কি চেঞ্জ করবেন? থার্মাল যেই ভোল্টেজ কোএফিসিয়েন্ট আছে ভিটি কেটি বাই কিউ ওইটা চেঞ্জ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে ম্যাথ দেওয়া আছে, সিম্পল, এটা করবেন। ব্রেকডাউন রিজিয়ন নিয়ে কথাবার্তাগুলো বলা আছে। আচ্ছা, আপনাদের মধ্যে একটু গল্প করে নি। আপনাদের মধ্যে হচ্ছে এখানে ঢাকাতে থাকেন এবং ঢাকার বাড্ডা এরিয়াতে বা গুলশান এরিয়াতে থাকেন, এরকম কেউ আছেন? সঞ্জুস আমির ভাই, জি আপনি বলুন, আপনার প্রশ্ন করুন। ভাইয়া ওই থ্রেশহোল্ড ভোল্টেজ তো সিলিকনেরই 0.7 আর জার্মেনিয়ামের 0.3। ঠিক আছে, ইটস ওকে, সমস্যা নেই। মানে এটা কনস্ট্যান্ট গুলো আপনারা একটু ইন্টারনেট থেকে দেখে নিয়ে নিজেরা নোট করে রাখবেন, এটাই হচ্ছে বলার, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু ইন্টারেস্টেড ছিলাম আপনাদের মধ্যে কেউ ঢাকাতে গুলশান বাড্ডা এই এরিয়াতে থাকেন কিনা, রামপুরা বা, আচ্ছা ঠিক আছে, খিলগাঁয় থাকি। খিলগাঁওয়ে থাকেন, তাই তো? ওয়াইফাই কানেকশন কোনটা ব্যবহার করেন? আমি খুব প্যারা খাইতেছি আর ওয়াইফাই কানেকশন নিয়ে, নতুন আসছে এই এরিয়াতে, বাট এই ওয়াইফাই কানেকশনটা খুব বেশি খারাপ। আচ্ছা ঠিক আছে, আমাকে চ্যাট বক্সের সাথে সাজেস্ট করে দিয়েন কারোর যদি কিছু মানে জানা থাকে, পরিচিত থাকে। ওকে, তো এটা এক্সপোনেনশিয়াল মডেল, আইডি সমান আইএস ই টু দি পাওয়ার ভিডি ওভার ভিটি, ঠিক আছে? এখন আচ্ছা, এই ইটারেশন মেথডে এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটার দরকার নাই, অর্থাৎ আমরা এই আর্টিকেলটা পড়বো না। 4.3.2, ঠিক আছে? এটা বড় ম্যাথ, এই ম্যাথ গুলো আসবে না, ঠিক আছে? বড় ম্যাথ, এটা অ্যাভয়েড করো। আচ্ছা, এখন আসলে যে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল, এটা ইম্পর্টেন্ট। তো কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল বলতে আমরা এই ফিগারটাকে এইভাবে ধরে নিচ্ছি জাস্ট, যে আমাদের হচ্ছে ডায়োডটা তো শর্ট হয়ে যাবে, বাট পারফেক্ট শর্ট হয় না, সে আসলে 0.7 ভোল্টেজ খায় নিজে, তারপরে শর্ট হয়ে যায়। অর্থাৎ আইডিয়াল ক্যারেক্টারিস্টিক যে এটা ছিল সেটা আসলে ঠিক ছিল না, সেটা আসলে তো এইরকম, বাট আমরা ধরে নিচ্ছি যে অঙ্ক করার সুবিধার্থে সেটা আসলে এরকম, ঠিক আছে? কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, যেটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট একটা 0.7 ভোল্টেজ পরে সেটা একদম পরিবাহী হয়ে যায়। তাহলে এইটার সার্কিট মডেল কেমন হবে? এরকম হবে যে 0.7 ভোল্টেজের একটা ড্রপ দেয় সে, তারপরে কি হয়, তারপরে হচ্ছে সেটা শর্ট হয়ে যায়, তো তাকে আমরা এইভাবে আর কি করব, মডেল করব সার্কিট। তো এইটা একটা মডেলিং গেল, কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল বলা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করবো আমরা, ডায়োডের অ্যাক্রসে যদি 0.7 ভোল্টেজের থেকে বেশি থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিব যে না, ডায়োডের মধ্যে দিয়ে আসলে কারেন্ট ফ্লো হবে, কিন্তু ডায়োড কিন্তু ফুল কারেন্ট ফ্লো হইতে দিবে না ফুল ভোল্টেজের জন্য, কারণ সে নিজে 0.7 ভোল্টেজ আসলে ড্রপ করাই ফেলবে, ঠিক আছে? তো এইখানে তাহলে একটা ম্যাথ আছে, দেখেন এই ম্যাথটা ইম্পর্টেন্ট, D4.11, হ্যাঁ, ডিজাইন দ্য সার্কিট ইন ফিগার E4.11 to provide an output voltage of 2.4 volt, 2.4 volt output। আচ্ছা, এখানে অ্যাজিউম দেখেন, অ্যাজিউম দ্য ডায়োডস available have 0.7 voltage drop at 1 milliampere। মানে ওই প্রত্যেকটা ডায়োডের একটা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, যে এই ডায়োড গুলোর মধ্যে যখন আপনি 0.7 ভোল্ট হয়, অর্থাৎ ভিডি যখন 0.7 ভোল্ট হয়, তখন আইডি হয় হচ্ছে 1 মিলিঅ্যাম্পিয়ার, ঠিক আছে? আইডি হয় কত? 1 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে দেখেন, যখন আপনার এখানে 0.7 ভোল্টেজ, এখানে 0.7, এখানে 0.7, তখন ভি নট কত? 2.1 ভোল্ট না? তিনটার গুণফল 2.1। তাহলে আপনার আউটপুটটা 2.1 লাগবে না 2.4 লাগবে? আউটপুট লাগবে কিন্তু 2.4। তাহলে আউটপুট যদি 2.4 ভোল্ট লাগে, তাহলে প্রত্যেকটা ডায়োড তো সিমিলার, তাহলে প্রত্যেকটা ডায়োডের ড্রপ হইতে হবে কত ভোল্ট করে করে? 0.8 ভোল্ট করে করে ড্রপ হইতে হবে। ফিরোজ আহমেদ ভাই বলুন। আচ্ছা, প্রত্যেকটা ডায়োডে 0.8 ভোল্ট করে ড্রপ হতে হবে। তাহলে এখন ওই যে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম না, V2 মাইনাস V1 সমান সমান লন লন কি ছিল, 2.303 RT, এমন কিছু ছিল, লন লগ লগ I2 বাই I1, এমন কিছু ছিল হয়তো, আমি একটু দেখে আসি।
এই যে 4.5 V2 minus V1 সমান 2.3 VT log I2 minus I1, সো RT না, এটা আসলে VT হবে, থার্মাল ভোল্টেজ VT। ঠিক আছে, আচ্ছা এখন অঙ্কটাতে যাই। ওকে, সো তাহলে আপনার তাহলে দেখেন যে এখানে কি করবেন, V1 হচ্ছে যখন 0.7 তখন I1 এটা কত 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে V2 হইতে হবে কত 0.8, তখন I2 কত, এটা বের করা যাবে না? রেসপন্স করেন তো এই সমীকরণ থেকে। হ্যাঁ, তাহলে আপনি কিন্তু কারেন্টটা পেয়ে যাচ্ছেন, কথা বুঝেন। তার মানে ওই কারেন্ট যদি আপনি এই তিনটা রাডের ভেতর দিয়ে যাওয়াতে পারেন তাহলে V0 হয়ে যাবে 2.4 ভোল্ট, এটা হচ্ছে লজিক। তাহলে সেই কারেন্ট যখন আপনি জানেন, আবার এই নোডের ভোল্টেজও জানেন 2.4 ভোল্ট, তাহলে আর এর ভ্যালুটা বের করা যাবে না? আর সমান সমান হবে 10 মাইনাস 2.4 ডিভাইডেড বাই আপনি যেই কারেন্টটা বের করলেন। তাহলে এই হচ্ছে ডিজাইন প্রবলেম, এইভাবে আপনি এই সার্কিট ডিজাইন করবেন আর এর ভ্যালুটা দিয়ে। তাহলে ওই আর এর মানের যদি একটা রোধ এখানে লাগানো যায় তাহলে হচ্ছে আপনার আউটপুট ভোল্টেজটা কততে রেগুলেট হবে, 2.4 ভোল্টে রেগুলেট হবে। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা? জি ভাই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, আসতে দেখা যায় মাঝে মাঝে এমএসসি তে, জবে এখনো আসেনি, আসার সম্ভাবনা আছে। ওকে, স্মল সিগন্যাল মডেল দরকার নাই, ডায়োডের স্মল সিগন্যাল মডেল আমরা অ্যাভয়েড করব, ফর্মুলা পড়বো আর কি। এই যে এই ফর্মুলাটা পড়বো, ডাইনামিক রেজিস্ট্যান্স আরডি ইনক্রিমেন্টাল রেজিস্ট্যান্স, সরি ডাইনামিক না, ইনক্রিমেন্টাল, এই ফর্মুলাটা লিখে রাখবেন খাতায় আলাদা করে, এটা হচ্ছে ভিটি বাই আইডি। ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল রেজিস্ট্যান্স। সরাসরি প্রশ্ন আসে, পিজিসিবি তে লাস্ট বার এসেছিল বিজেটির মধ্যে ডায়োডের ইকুয়েশন দিয়ে সরাসরি প্রশ্ন এসেছিল, জাস্ট ফর্মুলা দিয়ে, অনেকেই সার্কিটের অনেক কাজ করতেছিল বাট অ্যাকচুয়ালি ফর্মুলা দিয়েই হয়ে যাচ্ছিল অঙ্কটা। সেই রকম এইরকম স্ট্রেট কাট ফর্মুলা গুলো মনে রাখবেন, ঠিক আছে, বলে দিব আমি মোটামুটি সবই। আচ্ছা, এখন এখানে তাহলে এই যে এক্সাম্পলটা আমরা করলাম সেই এক্সাম্পলের মতো আরেকটা অঙ্ক, এটা চাইলে দেখতে পারেন বাট নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, কারণ অনেক বড়, সো বেসিক ক্লিয়ার করার জন্য দেখতে পারেন, এক্সাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। D4.15 এটা দেখতে পারেন, আউটপুট ভোল্টেজ 3 ভোল্ট করতে হবে আমার, তাহলে আউটপুট যদি 3 ভোল্ট করতে হয় তাহলে 1 2 3 4টা আছে, তাহলে প্রত্যেকটা ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ হইতে হবে 0.75 করে করে। তাহলে ওরা এখানে একটা তথ্য দিতেছে 20 মিলি ভোল্টের জন্য আমার 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এরকম হয়, মানে ক্লু দেওয়া আছে। সো এই অঙ্কটা প্র্যাকটিস করবেন, D4.15। ঠিক আছে, ওকে। জেনার ডায়োড, সো জেনার ডায়োডের এটা হচ্ছে রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটাই থাকবে, কারণ আমরা জেনার ডায়োডকে ব্যবহার করি সবসময় রিভার্সে, ফরওয়ার্ড এসে ফরওয়ার্ডের মতো থাকবে, ওটা শর্ট সার্কিট হয়ে যায়, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। রিভার্সে হচ্ছে কেমন থাকে এটা দেখার ব্যাপার। তো এখানে জেড কে হচ্ছে নি ভোল্টেজ, জেড জিরো হচ্ছে কোনটার কোন মান, এখানে সবই দেওয়া আছে। মাইনাস ভিজেড, এই ভোল্টেজটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে জেনার ভোল্টেজ বলা হয় ভিজেড। আর ডেল ভি হচ্ছে এই যে এই রেখাটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কেমন হলে কারেন্টের ডিফারেন্স কেমন হয়, হিউজ। তো সামান্য ভোল্টেজের ডিফারেন্স হইলে কারেন্টের ডিফারেন্স অনেক বেশি হয়ে যায়। সো গতীয় রোধ আর জেড, এটা হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা আই, ডাইনামিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা আঁকাতে হবে পুরোটা যদি আসে ক্যারেক্টারিস্টিক্স। আর এইটুকু একটু রিডিং করবেন, তাহলে বুঝবেন কোনটার সংজ্ঞা কিভাবে দেওয়া হচ্ছে। 4.20 নাম্বার ইকুয়েশন খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমি বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে ডায়োড রিভার্স বায়াসে এসে যদি একটা ভোল্টেজ পর খাড়া হয়ে যেত, তার মানে আমরা এটাকে কি করতাম, একটা ব্যাটারি দিয়ে রিপ্রেজেন্ট করতাম। বাট ব্যাপারটা তো সেটা তো খাড়া হয়নি, সেটা তো এইরকম ভাবে গেছে, তাই না? তার মানে তার কিন্তু সরাসরি হচ্ছে একটা ব্যাটারি দিলে হচ্ছে না, একটা রেজিস্ট্যান্স আছে। মানে আপনারা একটু এটা এটা দেখেন, এটা দেখলে ভালো করে ক্লিয়ার হবে। ভি আর আই এখন যদি এটা এভাবে থাকে, হ্যাঁ, তার মানে একটা ডিভাইসের ভেতর দিয়ে, ডিভাইসে যদি আপনি ভোল্টেজ দেন তাহলে তার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে এবং সেটা এইরকম সম্পর্ক আছে, তাহলে সেটাকে আপনি কি দিয়ে রিপ্লেস করবেন, একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করবেন, সিম্পল কথা। তাহলে সেই রেজিস্ট্যান্সের মান কত হবে, যে কোনো একটা বিন্দু নেন, বিন্দু নিয়ে যেহেতু আরেকটা বিন্দু 0 0, তাহলে আই আর ভি, তাহলে সেই রেজিস্ট্যান্সের মান হবে ভি বাই আই। শেষ, এটা মডেলিং হয়ে গেল, গ্রাফ থেকে আপনি রেজিস্ট্যান্সের মান বের করে ফেললেন। এখানে কথা হচ্ছে যে এটা তো আর এইখানে 0 0 না,
এটা তো এইভাবে এসে এখানে একটু বাঁকা হয়েছে, এইভাবে পড়ে। তাহলে এই পর্যন্ত আপনি মডেল করলেন কি দিয়ে? একটা ব্যাটারি দিয়ে, উল্টা বানার ব্যাটারি দিয়ে। তাহলে এই বাঁকাটা কিভাবে মডেল করবেন? একটা রেজিস্ট্যান্স দিয়ে। সেই রেজিস্ট্যান্সটা কত হবে? সেই রেজিস্ট্যান্স হবে যে কোনো দুইটা বিন্দু নেন, দুইটা বিন্দু নিয়ে ভুজদ্বয়ের অন্তর ভাগ কোটিদ্বয়ের অন্তর করে দেন, হয়ে যাবে। ঠিক আছে? তো সেটাই, সেই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আরজেড হয়, তাহলে ওভারঅল জেনার ডায়োডের মডেলিংটা হচ্ছে এরকম, যে ভিজেড নট প্লাস আরজেড আইজেড। ঠিক আছে? যদি আপনার এই গতীয় রোধের ভ্যালু দেওয়া না থাকে বা জেনার রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া না থাকে, বাট এই ভ্যালুটা দেওয়াই না থাকে, সেক্ষেত্রে আপনার ওইটা ক্যালকুলেট করার দরকার নেই, ধরে নিবেন যে এইভাবে সেভাবে হয়ে গেছে, ধরে নিবেন, কিছু সমস্যা নাই, কারণ ওই ভ্যালু দেওয়া নেই, সংখ্যা করতে পারবো না তো অ্যাকচুয়ালি। ঠিক আছে? ওকে। তো জেনার ডায়োডের রিপ্রেজেন্টেশন হয় সাধারণত এভাবে। এখন এটার তাহলে কি করবেন? এই পাশ তো পজিটিভ, তাহলে এই পাশে নেগেটিভ, এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ, আর সিরিজে একটা রেজিস্ট্যান্স, এই গেল এটার মডেলিং। ঠিক আছে? আর যদি ডায়োডটা পজিটিভ হতো আর আমরা যদি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ ধরতাম, তাহলে প্লাস মাইনাস এইভাবে করতাম। ঠিক আছে? এটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ হতো, যেখানে এটার ভ্যালু হচ্ছে ভিজেড নট আর এটার ভ্যালু হচ্ছে আর জেড আই জেড। ওকে? আচ্ছা, স্যাম অনলাইন বাড্ডাতে ভালো। আচ্ছা, স্যাম অনলাইন, ওকে, ঠিক আছে, ধন্যবাদ সাজেশন দেওয়ার জন্য। ওকে, এখানে এক্সাম্পল 4.7 একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু চ্যালেঞ্জিং ম্যাথ, বেশ বড় ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক, আপনি একটু লিখে রাখেন, এক্সাম্পল 4.7, এটা আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, পরের সেশনে আসেন, আমরা পরের সেশনে আরো কিছু প্র্যাকটিক্যাল ডায়োডের ম্যাথ শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওই একই লিঙ্কে আরেকবার জয়েন করবেন। রোহানি ভাই একটু দ্রুত শুরু করে দেন। ঠিক আছে।